বাংলাদেশের জাতীয় প্রাণী এবং জাতীয় গৌরবের প্রতীক, এটা তো আমরা সকলেই জানি। IUCN বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে। 2010 সালে 13টা টাইগার রেঞ্জ কান্ট্রির মধ্যে বর্তমানে 10টি দেশে এখনও বাঘ অবশিষ্ট রয়েছে, যার মধ্যে বাংলাদেশ আছে। আর 3টি দেশ যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের বনাঞ্চল থেকে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। বিশ্বব্যাপী বর্তমানে বাঘের সংখ্যা 3840টি। আমি সেকেন্ড প্যারাটা বাদ দিয়ে পরের প্যারায় যাচ্ছি। সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে 3য় পর্যায়ে বাঘ জরিপ সম্পূর্ণ সরকারি অর্থায়নে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় 2023 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে 2024 সালের অর্থাৎ এই বছরের মার্চ মাসে শেষ হয়েছে। এই বাঘ জরিপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে 4টি ব্লকে 605টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয়। 4 বর্গ কিলোমিটার আয়তনের প্রতিটি গ্রিডে বাঘের গতিপথ, বিচরণ, অবস্থান ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করে সতর্কতার সাথে 2টি ক্যামেরা স্থাপন করা হয়। 605টি গ্রিডে পর্যায়ক্রমে 1210টি ক্যামেরা মোট 318 দিন রেখে দেওয়া হয় এবং 368টি গ্রিডের ক্যামেরায় বাঘের ছবি পাওয়া যায়। 10 লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে শুধুমাত্র বাঘের ছবি পাওয়া যায় 7297টি। এত বিপুল সংখ্যক বাঘের ছবি ইতোপূর্বে পাওয়া যায়নি। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাঘের ছবি তোলার মূল উদ্দেশ্য হলো বাঘের দেহে যে ডোরাকাটা দাগ আছে তা সুস্পষ্টভাবে চিহ্নিত করা। বাঘের ডোরাকাটা দাগ ও দেহের বিভিন্ন অংশের ছবি বিশ্লেষণ করে একক ও অনন্য বাঘের ছবি শনাক্ত করা হয়। জরিপকালে প্রাপ্ত বাঘের ছবি ও অন্যান্য তথ্য উপাত্তসমূহ সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পে নিয়োজিত বাঘ বিশেষজ্ঞগণ কর্তৃক বিশ্লেষণ ও যাচাই বাছাই করে বাঘের সংখ্যা ও বাঘের ঘনত্ব নিরূপণ করা হয়। এছাড়া জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণের পর ভারত, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতামত গ্রহণ করা হয়। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। আমি পরের প্যারাটা একটু পড়ি। 2023-24 সালের বাঘ জরিপে উল্লেখযোগ্য সংখ্যক বাঘ শাবকের ছবি পাওয়া যায়, তবে বাঘ শাবকের সংখ্যা জরিপের ফলাফলে অন্তর্ভুক্ত করা হয় না। তার কারণ হচ্ছে ছোট থেকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বাঘ শাবকের মৃত্যুর হার অনেক বেশি হয়ে থাকে। 2023-24 সালের বাঘ জরিপে 21টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে, যেখানে 2015 আর 2018 সালের বাঘ জরিপে মাত্র 5টি করে বাঘ শাবকের ছবি পাওয়া গেছিল। এর পরের প্যারাগ্রাফে বলা আছে যে বাঘগুলোকে রক্ষায় বন বিভাগ কী কাজ করেছে, যেমন ধরেন 53.52% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে, সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে 60 কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বাঘ যাতে আশ্রয় নিতে পারে এই জন্য বনের ভিতরে 12টি মাটির ঢিবি নির্মাণ করা হয়েছে। বাঘের আক্রমণে যদি কেউ নিহত হয় তাহলে তার জন্য 3 লক্ষ টাকা এবং গুরুতর আহত হলে তার জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। বাঘ সংক্রান্ত কোনো অপরাধ ঘটলে সেই সংবাদ যদি কেউ বন বিভাগকে দেয় তাকে 50,000 টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে। আর লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য তাকে যেন আবার ওই বাঘটাকে বনে ফিরিয়ে দেয় এই জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো আমাদের জন্য সুসংবাদ যে বাদে আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে, আশা করি সকলের
সহযোগিতায় আমরা সুন্দরবনের বাঘ, যেটা আমাদের জাতীয় প্রাণী কেবল নয়, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য, আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারবো। ধন্যবাদ সকলকে। করে বলা হয়েছে যে কিছু কিছু উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে। এখন সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে। এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি। একটা কাজ হচ্ছে যে ইউনেস্কোর কাছে আমাদের একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করে জমা দেওয়ার কথা ছিল, সেটা বিগত সরকার জমা দিয়েছে। সেখানে ইউনেস্কো একটা আপত্তি করেছে যে এলাকাটা যেভাবে চিহ্নিত করা হয়েছে, সেই এলাকাটা রক্ষিত এলাকা অনেকাংশেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন ওই স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টটাকে আবার নতুন করে ইউনেস্কোর অবজারভেশনের আলোকে আমাদের দেখতে হচ্ছে, যাতে সুন্দরবনের কোনো জায়গাটা, কোনো রক্ষিত জায়গা আমরা বাদ না দিই। হয়তো বিগত সরকার ঝুঁকি কম দেখাতে রক্ষিত এলাকাকে কম দেখিয়ে অন্য জায়গা বেশি দেখিয়েছিল, এটা এক। আর জাতীয় পর্যায়ে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে রামপালের যে বায়ু এয়ার ডিসচার্জটা হচ্ছে, ওইটা আমরা এবার একটু নিরপেক্ষভাবে মনিটর করার চেষ্টা করছি। সবসময় তো আমরা মনিটর করে বলে দিই ধলেশ্বরীর পানি খুব পরিষ্কার, ট্যানারি নোংরা করে না, রামপালের বাতাস খুব পরিষ্কার, সুন্দরবনের ক্ষতি হবে না, কিন্তু ওইখানে যারা থাকেন তারা কিন্তু কিছু অসুবিধার কথা বলছেন। ফলে রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা, সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। আরেকটা কাজ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন জাতীয় পরিবেশ কমিটির একটি সভায় রামপালকে কেন্দ্র করে ওই 10 কিলোমিটার এলাকার মধ্যে এবং তার আশেপাশে বেশ কয়েকটা ভারী শিল্প গড়ে উঠেছিল, এবং সেই ভারী শিল্পগুলোর অনেক কয়টাই লাল তালিকাভুক্ত ছিল, মানে খুবই ডেঞ্জারাস। কিন্তু জাতীয় পরিবেশ কমিটির একটা সভায় ওইটা লালকে হঠাৎ করে এক কলমের খোঁচায় সবুজ করে দেওয়া হয়েছিল। সেইটা পরিবেশ সংরক্ষণ বিধিমালা আবার পর্যালোচনা করে সেগুলো আদৌ লাল, আদৌ সবুজ হওয়ার যোগ্যতা রাখে কিনা, নাকি লালেই ফেরত নিতে হবে, নাকি কমলা খতে নিতে হবে, এটার একটা অবজেক্টিভ কাজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শোনেন, আমার তো 2 মাস মাত্র সময় হলো দায়িত্ব গ্রহণের। আপনারা মাঝে মধ্যে খুব কনক্লুসিভ প্রশ্ন করে ফেলেন, হ্যাঁ, যে অ্যাজ ইফ সব কাজ শুরু করে আমি অন দ্য ফিল্ড। নিশ্চয়ই সুন্দরবনকে বাঁচাতে কাজ করতে হবে, কারণ সুন্দরবন যদি না বাঁচে অন্যান্য বন বাঁচাবার তো আপনার সুযোগ কমে আসবে, তাই না? সুন্দরবন হচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য, বলাটা তো আন্ডারস্টেটমেন্ট হয়ে যায়, এটা একটা গ্লোবাল ঐতিহ্য, তাই না? আর তো কোথাও সুন্দরবন নেই। কাজে সুন্দরবন নিয়ে যারা আন্দোলন করেছেন তার মধ্যে তো আমিও ছিলাম, যারা রাস্তায় হেঁটেছেন তার মধ্যে আমিও ছিলাম। তো আমার চেয়ে মানে আমার যে দরদটা, ওইটা চলে যাবার কোনো কারণ নেই। এবং সুন্দরবনে এই যে বললাম যে তদন্ত রিপোর্টটা ইটস পাবলিক, ইউ ক্যান টেক ইট। মানুষের অন্য যেগুলো কনসার্ন ছিল, যে কোল ডাস্টটা, সেটাও আমরা দেখছি, বাট ইটস আ প্রসেস এবং ইট উইল require us to modify certain things. It may require us to modify certain things. আপনাকে যেটা বলি বা আপনাদেরকে যেটা বলে আশ্বস্ত করতে চাই যে শুধু সুন্দরবন না, সুন্দরবন বাঁচাতে হবে কারণ এটা বৈশ্বিক ঐতিহ্য। পাশাপাশি আমরা কিন্তু শালবন বাঁচানোরও উদ্যোগ গ্রহণ করেছি। শালবনের যে 41,000 একর বন ছিল, যেটা নামতে নামতে এখন 20,000 এসছে, আসলে বন আছে 3,000-এ, সেটার কাজও শুরু করেছি। আর আমাকে যদি বলেন যে আপনি এটা 41,000 একর আমাদেরকে কবে ফেরত দিতে পারবেন, এটার উত্তর আমার কাছে নাই। আমি দেখব যে 3,000টাকে কতটুকুন আমি বাড়াতে পারি, সেটুকুন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এবং সেখানে আপনারাও থাকবেন, আপনারাও যাবেন শালবনে, গিয়ে দেখবেন শালবনে আকাশমণি আছে কিনা, গিয়ে দেখবেন শালবনে ইউক্যালিপটাস আছে কিনা, গিয়ে দেখবেন শালবনের কোন জায়গাটা বেশি দখল হচ্ছে, কোন জায়গাটা কোথায় আমাদের বনবাসীদের সাথে কনফ্লিক্ট হচ্ছে এবং ওইটাকে আমাদের নিরসন করা দরকার।
এই কাজগুলো শুরু হয়েছে, 2টা মিটিং ইতোমধ্যে হয়েছে। শালবনটা যদি আমরা ফেরত না নিই, একটু আগে শুনলেন যে বাঘ কেবল সুন্দরবনেই ছিল না, টাঙ্গাইলেও ছিল। আমাদেরকে তো কিছু কাজ ফেরত আনারও কাজ করতে হবে। একটা ইকোসিস্টেম ধ্বংস হয়ে গেলে বলে এটা রেস্টোর করতে 100 বছর লাগবে। আমাদের তো রেস্টোরেশনের কাজই শুরু হয় নাই, তো আমরা রেস্টোরেশনের কাজটা শুরু করে দিই। সুন্দরবন সুন্দরবন হ্যাঁ সুন্দরবন রিলেটেড, সেটা হচ্ছে আমরা দেখেছি যে এবারে সুন্দরবনের যে অনেক জায়গাতে ইকো রিসোর্ট গড়ে উঠছে, আমরা যেখানে আসলে পর্যটকদের আনাগোনা বেশি সেখানে প্লাস্টিকের ব্যবহার বেশি হয়। সুন্দরবনে যে সকল রিসোর্ট এখন হচ্ছে সেখানে কি আপনারা কোনো উদ্যোগ অনুমোদন দিচ্ছেন কিনা, নাকি অবৈধভাবে হচ্ছে? আচ্ছা, আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন করি, হচ্ছে যে ওই রিসোর্টগুলো হওয়ার কারণে অনেক মানুষের যাতায়াত বাড়ছে, মোটর বোটের ব্যবহারটা বাড়ছে, এটা কিন্তু প্রাণ বৈচিত্র্যের জন্য বড় হুমকি। ইউ রাইট। সুন্দরবনে আসলে উই আর প্ল্যানিং আ ভিজিট দেয়ার। এই ভিজিটটা কেবল আমি আর বন বিভাগ করব না, সুন্দরবন নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করেন এমন বিশেষজ্ঞদেরকে নিয়ে কি কাজ করা উচিত আর কি কাজ আর কন্টিনিউ করা উচিত না তার একটা তালিকা করে আমরা কাজে নামবো। আপনি রিসোর্টের কথা যেগুলো বললেন, আমাকে আমাদের প্রধান বন সংরক্ষক বললেন যে ওইগুলো সুন্দরবনের ভিতরে না, সুন্দরবনের যে আনুষ্ঠানিক এলাকা তার ভিতরে না। কিন্তু আমি নিজে একজন পরিবেশবাদী হিসাবে যখন গেছিলাম, আমি দেখেছি যে কতগুলো জায়গায় যে ট্যুর অপারেটররা নিয়ে যায়, আপনাকে নেমে হাঁটায় বনের ভিতরে, সেখানে প্রত্যেকেই প্লাস্টিকের পানির বোতল এবং পলিথিনের ব্যাগ ক্যারি করে। এটা কেবল সুন্দরবন কেন্দ্রিক না, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক, সুন্দরবন কেন্দ্রিক, প্রত্যেকটা জায়গাতেই এগুলো যে নেওয়া যাবে না, উচ্চস্বরে গান বাজানো যাবে না, এইটা কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই ডুজ অ্যান্ড ডোন্টসের তালিকা ট্যুর অপারেটর যারা আছে আমরা তাদেরকে বলেছি যে আমাদেরকে করে দাও, 2টা তালিকা আমরা পেয়েছি। এগুলো নিয়ে আমরা সুন্দরবনে পর্যটনটাকে কি করে একটা নিয়মের মধ্যে আনা যায় করে ফেলবো। আবারও বলছি যে 2 মাসে কিন্তু এই যে ট্যুর অপারেটরদেরকে বলা, ওদের কাছ থেকে মতামতগুলো আনা, এগুলি আসুক, ডুজ অ্যান্ড ডোন্টসের একটা তালিকা আপনারা দেখতে পাবেন। এটা খালি তালিকা দেখবেন না, এটা আপনারা এনফোর্সমেন্টও দেখতে পাবেন। সেন্ট মার্টিনে যারা হোটেল চালায় এবং যারা জাহাজ চালায়, তারা হোটেলের মালিক এবং জাহাজ পরিচালনা করে, তারা একদম একমত হয়েছে যে ওইখানে সিঙ্গেল ইউজ কোনো প্লাস্টিক ঢুকতে দেওয়াই উচিত না। কেউ কেউ এমন বলেছে যে চানাচুর, চিপস, আচার এগুলো ওখানে ঢুকতে দেওয়াই উচিত না। তাদের সাথে আরেকটা যেটা আলাপ আলোচনা ছিল যে বিভিন্ন সময়ে সরকারি পর্যায়ে তো অনেক সিদ্ধান্ত হয়েছে, ওই সিদ্ধান্তগুলো ঐক্যমতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত, সেইগুলো কেন বাস্তবায়িত হলো না, এবং সেইগুলো যদি আমরা বাস্তবায়িত করতে চাই তাহলে ওনাদের সেখানে বক্তব্য কি। তো তারা আমাদেরকে বলেছেন যে তারা তাদের যারা বাকি সদস্যরা আছেন, বাকি হোটেল মালিকেরা আছেন, বাকি জাহাজ পরিচালনাকারীরা আছেন, তাদের সাথে কথা বলে আমাদেরকে জানাবেন। আমরা তাদেরকে বলেছি যে সরকারের সিদ্ধান্ত ছিল রাতে থাকতে দেয়া যাবে না, সরকারের সিদ্ধান্ত ছিল নির্দিষ্ট পরিমাণের বেশি পর্যটক যেতে পারবে না। তো সেইখানে তাদের বক্তব্য কি, তারা একমত হয়েছে যে পর্যটন ওইখানে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু পরিমাণটা কি হবে এটা তারা তাদের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে আমাদেরকে জানাবেন। এবং তারপরে এটা তো ট্যুরিজম মিনিস্ট্রিরও একটা বক্তব্য আছে, জাহাজ যে চালায় তারও একটা বক্তব্য আছে। তো যারা হোটেল মালিক আছেন ওখানে এবং যারা জাহাজ পরিচালনা করেন, তাদের যখন আমি মতামতগুলো পাবো, তারপরে সরকারি সংস্থার সাথে কথা বলে আমি আশা করি 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারবো। সেন্ট মার্টিনে আরেকটা বড় সমস্যা আছে, ওখানে প্রচুর কুকুর আছে। তো এই কুকুরগুলোর ব্যাপারে কি করা যায়, এটাতেও তারা একমত হয়েছেন যে এটা নিয়ে যারা ডিল করেন যে বিশেষজ্ঞ সংস্থাগুলো, তারা যদি ওখানে গিয়ে ভ্যাকসিনেশন এবং স্টেরিলাইজেশনের প্রসেসটা শুরু করেন, তারা আমাদেরকে সহায়তা করবে। রাত্রিযাপনের 2টো বিষয়, রাত্রিযাপনের ব্যাপারে আগের তো সিদ্ধান্ত ছিল, আর পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আগের সিদ্ধান্ত ছিল। এখন সেইগুলো আমরা বাস্তবায়ন যদি করতে চাই, তাদের মতামতগুলো কি, তাদের কথা হলো যে তাদেরকে জিজ্ঞেস না করে সরকার একতরফাভাবে এই কাজগুলো করেছিল, তাদের উপর সিদ্ধান্ত তাদের বক্তব্য অনুযায়ী আরোপিত। কিন্তু আপনি যদি মিটিং মিনিটস দেখেন, আপনি দেখবেন প্রত্যেকটা সভাতেই তাদের প্রতিনিধিরা ছিল। তো এখানে নিয়ন্ত্রণ আনা হবে,
কিন্তু আমাদের পদ্ধতিটা হচ্ছে যে আমরা একমত হয়ে একটা যদি সিদ্ধান্ত আসতে পারি তাহলে প্রক্রিয়াটা শুরু হোক, এটা অ্যাসেস করে পরের বছর আবার আমরা নতুন করে দিতে পারবো। তবে রাত্রি যাপন এবং পর্যটন সীমিত এটা নিয়েই তাদের সিদ্ধান্তগুলো তারা আমাদেরকে বলেছেন 15 তারিখের মধ্যে জানাবেন। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রেস ব্রিফিং এখানেই সমাপ্ত। এরপরে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাথে একটা সভা আছে। সবাইকে ওনারা সবাই থাকবেন সেখানে না টিম আলাদা।